নমস্কার বন্ধুরা, গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্পের হাটে আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত ছোট গল্প দিবাবসান। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গল্প পাঠে আমি বৈশালী, আর আপনারা শুনছেন আজকের গল্প দিবাবসান। যে কটা জিনিস আমার ভালো লাগছিল তার মধ্যে প্রধান একটা হচ্ছে চারিধারে নির্জনতা। যেদিকে চাই কোনো দিকে কাউকে চোখে পড়ে না। দ্বিতীয়টি হচ্ছে গাছপালার সমাবেশে প্রকৃতির কোনো দৈনও চোখে পড়ছিল না। বনে ঝোপে পাতায় লতায় ফুলে ফলে খড়ে ঘাসে অযত্ন সজ্জিত প্রকৃতির পরিস্ফুট বন্য সৌন্দর্য এই আছে। তার পেছনে আরও দূরে দূরে আরও নানা রকমের বনঝোপের সমাবেশ। ঠাসাঠাসি অগাধ সবুজ সমুদ্রে জমাট পাকিয়ে আছে। ইচ্ছামতো যত খুশি দেখতে পারি, ফুরিয়ে যাবে না। মানুষের হাতে বাছাই করে পোঁতা ২-১০ রকমের শখের গাছ নয়, একটা উঁচু ঢিপির ওপরে নানা জাতীয় গাছ একসঙ্গে জড়াজড়ি করে আছে। একটা বড় সাঁই বাবলা গাছ, তলায় আধ শুকনো উলু খড়, কাঁটাওয়ালা বৈঁচি গাছ, আশাওড়া, ভাট, কচু, ওল, বিছুটি লতা সবগুলো জড়িয়ে পাকিয়ে পাকিয়ে উঠেছে। ঢিবিটার ওপর নোনা গাছটার ছায়ায় একটু বসলুম। এমন শান্তি অনেক দিন অনুভব করিনি। চারিদিকে চেয়ে শান্তি, কেউ কোনো দিকে নেই। আর গাছগুলোর দিকে চেয়ে মহাশান্তি। এই যে সেগুলো মানুষের হাতে পোঁতা নয়, আদৌ সম্পূর্ণ বনজ, একেবারে খাঁটি নিখুঁত বনজ। তলায় একেবারে শুয়ে পড়লুম। আহ, কি আরাম! হলদে ফুলে ভরা বিছুটি লতা মাথার উপরে দুলছে। বাতাস লেগে শুকনো সাঁই বাবলার পাতা ঝরঝর করে বুকের ওপর ঝরে পড়ছে। দুর্গা টুনটুনি পাখি একেবারে কানের কাছে শেওড়ার ডালে বসে কুচকুচ করছে। বড় দুঃখ হলো, সঙ্গে কোনো বই আনিনি। প্রাণে রস জোগায় এমন বই যদি পড়তে হয় তবে এই তার স্থান। এইরকম শান্ত শীতের অপরাহ্নে, এইরকম ধুধু মাঠের ধারের নির্জন ঝোপের মধ্যে ডান হাতের খুঁটি দিয়ে মাথাটাকে উঁচু করে পাশ ফিরে শুয়ে পড়তে হয় শেলির কবিতা, কি ডারউইন, কি মানুষের দার্শনিক বা বৈজ্ঞানিক চিন্তার ইতিহাস, কি ওই রকম একটা কিছু। আবদ্ধ লাইব্রেরি ঘরে পুরাতন বই ও ন্যাপথালিনের গন্ধে ভারাক্রান্ত বাতাসের মধ্যে বসে বই পড়লে অতিরিক্ত পাণ্ডিত্য গাম্ভীর্যের আবহাওয়ায় সত্য পণ্ডিত হয়ে উঠেছি মনে করলে পুলকিত হওয়া যায় বটে। কিন্তু এরকম নির্জন ঝোপে খোলা আকাশের তলায় বসে পড়বার ঐশ্বর্যের সঙ্গে তার তুলনা হয় না। আরাম করে পড়বার এই তো জায়গা। গাছগুলোর পাতার দিকে চেয়ে যখন মনে হবে মাঠের মধ্যের এই সামান্য শেওড়া গাছ, এই সামান্য উলুখড়টাও ৯ কোটি মাইল দূরবর্তী সূর্যের দিকে পত্র পুষ্পে ফিরিয়ে আছে প্রাণ শক্তির ইন্ধন ভিক্ষার আশায়। ওই বিরাট অগ্নিপিণ্ডের লক্ষ লক্ষ মাইল দীর্ঘ প্রজ্বলন্ত হাইড্রোজেন শিখার রক্তলীলার আড়ালে পৃথিবীর মাঠের এই সামান্য বিছুটি লতাটিরও জীবন লুকানো রয়েছে। ডারউইনের লেখা তখন মনের মধ্যে নতুন রস যোগাবে, শেলির কবিতার নতুন অর্থ হবে। এরকম অবস্থায় ৮ ঘন্টার মধ্যে মনের হয়তো যে দ্বার খুলে যেতে পারে। আঁটো সাঁটো বদ্ধ ঘরে ইলেকট্রিক পাখার তলায় আরাম কেদারা হেলান দিয়ে পড়লে ৭ বছরেও সে দ্বারের সন্ধান মিলবে না। লতা যেমন ওই বাবলা গাছের আড়ালে হেলে পড়া সূর্য থেকে শক্তি সঞ্চয় করছে, এখানে মন তেমনি উন্মুক্ত, উদার, বিপুল প্রকৃতি থেকে নতুন রস পান করে বলি হয়।
বেলা পড়ে যাচ্ছে দেখে নোনা গাছের তলা থেকে উঠলুম। মাঠের মধ্যে তখন গাছপালার দীর্ঘ দীর্ঘ ছায়া পড়ে গেছে। বাবলা বনের ওপর সূর্য হেলে পড়েছে। চলতে চলতে আর একটা ঝোপের মাথা থেকে একটা বেগুনি রঙের অজানা বনফুল তুলে নিলুম। তার গর্ভকেশরের চারিপাশ ছোট ছোট লাল লাল পিঁপড়েই ভরা। তাদের সর্বাঙ্গ ফুটন্ত ফুলের পরাগে মাখামাখি। মধু খেতে এসে তারা গাছের কি মহৎ উপকার করে যাচ্ছে সে দেখলুম। সেরকম গাছ চারিপাশে আরো অনেক, সবগুলোতেই ফুল ফুটে আছে। আমি উদ্ভিদ বিদ্যার ছাত্র নই, স্ত্রী ফুল পুরুষ ফুল চিনি নে, তাহলে ব্যাপারটা বেশি করে উপভোগ করতে পারতাম। ঝোপের মাথায় হলদে পাখা প্রজাপতি উড়ছে। এইসব ছোট ছোট পোকামাকড় প্রজাপতি আর এই অখ্যাত উদ্ভিদ জগৎ পরস্পর অদ্ভুত কার্যকারণ সম্পর্কে আবদ্ধ, পরস্পরের উপর নির্ভর করছে। গাছপালা কঠিন মাটি থেকে বায়ুমণ্ডল থেকে উপাদান সংগ্রহ করে নিজের দেহের মধ্যে অদ্ভুত কৌশলে খাদ্য তৈরি করছে প্রাণী জগতের জীবন ধারণের জন্য। ওগুলো তো প্রাণী জগৎকে খাদ্য যোগাবার এক প্রকার যন্ত্র। প্রাণী জগৎ কত রকমে তাদের বংশবৃদ্ধিতে সাহায্য করছে, আর সকলে মিলে নির্ভর করে আছে লক্ষ লক্ষ মাইল দূরবর্তী ওই বিরাট অগ্নিকুণ্ডটার ওপর। এই পাখি, এই প্রজাপতিটা, এই ফুল, এই তুচ্ছ কি গাছটা, এই লতা, এই আকাশ বাতাস জল মাটি, ওই যে উজ্জ্বল হয়ে আসছে ওই চাঁদটা, এই চারিধার এই প্রাণী জগৎ, ওই লক্ষ মাইল দূরের সূর্য, ওই অনন্ত মহাবোম, এই বিপুল বিশাল অচিন্তনীয় অসীমতা, সবগুলোর মধ্যে পরস্পর কি আশ্চর্য নারীর যোগ, কি বিপুল রহস্যে ভরা তাদের এই পরস্পর নির্ভরতা। মাঠের সামনে গ্রাম পড়ল। অরহর ক্ষেতের চারিধারে ধনচে গাছের বেড়া দিয়েছে। ওধারে ভুর ভুর করে কোথা থেকে ফুটন্ত সর্ষে ফুলের গন্ধ আসছে। এদিকে বেড়ার গায়ে খুদে খুদে ফুল ফুটে বেড়া আলো করে রেখেছে। গন্ধটাই বড় ঝাঁঝ। মাঝে মাঝে গাছে নাটা ফলের থলো শুকিয়ে আছে। এক ঝাড় পাথরকুচি গাছের পরমায়ু ফুরিয়ে আসছে। তাদের পাতাগুলো সিঁদুরের রং হয়ে উঠেছে। একটা ঘন আলকুশি লতার ঝোপের মধ্যে থেকে শীতের বৈকালের ঠান্ডা গন্ধের সঙ্গে কি একটা ফুলের তীব্র ঘন সুগন্ধ পাওয়া যাচ্ছে। মাথার উপর দিয়ে আকাশ বেয়ে এক ঝাঁক বালিহাঁস বাসার দিকে উড়ে চলেছে। কাশির শব্দ পাওয়া যাচ্ছে। গ্রামের ওদিকের পথ বেয়ে দুজন র্যাপার গায়ে জুতো পায়ে ভদ্রলোক আসছেন। এখান থেকে অগ্রসর হওয়াই যুক্তিযুক্ত। এরকম ঝোপের কাছে উদ্ভ্রান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখলে তারা আমাকে পাগল ঠাউরাবেন নিশ্চয়, কারণ বিনা কাজে মাঠের মধ্যে ঝোপের দিকে হাঁ করে চেয়ে কেউ দাঁড়িয়ে আছে, এ দৃশ্যটা আমাদের দেশে একেবারেই আজগুবি। গ্রামের মধ্যে ঢুকে প্রথমেই বাড়ি। একজন বৃদ্ধ জন কতক লোকের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছে। এই তো পথ ছিল রে বাপু, মাছ তরকারি সব বাড়ি বসে কেন, বাজারে কি যেতে হতো, বেগুন সব এমন এমন, আর সস্তাও কি। মনে আছে তখন বিষ্ণুপুরের হাট বিষ্ণুপুরেই ছিল, রাজগঞ্জে উঠে আসেনি। একবার পুরো বাড়িটার একটা দেওয়াল তখনও দাঁড়িয়ে আছে স্তূপাকৃতি ইট কাঠের মধ্যে। নিম গাছ আর জগডুমুর চারা গজিয়ে উঠেছে। দেওয়ালের গায়ে দোতলার সমান উঁচুতে একটা কুলুঙ্গি। কে জানে 70 বছর আগে হয়তো এই জীর্ণ পরিত্যক্ত আবাসে কোনো নববধূ তার মেথিতে ভেজানো সুগন্ধ নারকেল তেলের পাথরবাটি ওই কুলুঙ্গিতে রেখে দিত। ওই ঘরের মধ্যেই কত বছর আগেকার তাদের ফুলশয্যার প্রথম প্রণয়ের মধুরাত্রি কেটে গিয়েছে। কোথায় আজ 80 বছর আগেকার সেসব প্রথম প্রণয় হর্ষাকুলা তরুণী নববধূ? কোথায় তাদের প্রিয়জনেরা? কোন দূর অতীতে কতদিন হলো ছায়ার মতো মিশে গিয়েছে? কে আজ তাদের সন্ধান দিতে পারে? একটা বাড়ির উঠানে একটা বিলাতি আমড়া গাছ তলায় একদল পাড়ার ছেলে খেলা করছে। নতুন লোক দেখে তারা খেলা ফেলে আমার দিকে সকৌতুক চেয়ে রইল।
অন্ধকার ঝুপসি বাঁশবাগানের মধ্যে ডোবার ধারে বসে একজন পল্লীবধূ বাসন মাজছে। তাদের তরুণ জীবনও সেই বাঁশবাগানের মধ্যেকার আসন্ন শীত সন্ধ্যার মতোই ঘুলঘুলি অন্ধকার। সামনের এক বাড়ির দোর খুলে আরেকটি বধূ, এ হাতে একটি ঘড়া আর ও হাতে আরেকটি ঘড়া নিয়ে বার হয়েই হঠাৎ আমায় সামনে দেখে ঘড়া শুদ্ধ ডান হাতটা তাড়াতাড়ি খানিকটা উঠিয়ে এবং মাথাটা খানিকটা নুইয়ে হাতের কাছে নিয়ে গিয়ে ঘুমটা টেনে দিলেন। একটি বাড়ির মধ্যে উঁচু মেয়েলি কণ্ঠের আওয়াজ পাওয়া যাচ্ছে, আমি জানি নে খুড়িমা, মাঝের ঘরেই তো ছিল, কে নিয়েছে আমি জানি নে। 4-5 ছেলে মেয়ে দাঁড়িয়ে, তাদের মধ্যে একজন একটা কঞ্চি হাতে উঠানের একটা কুল গাছ থেকে কাঁচা সবুজ কুল পাড়ছে। ওই যে রে, তোর মা হাতের ডালে, আর একটু উঁচুতে, এই যে একটু একটু রাঙা হয়েছে না। হ্যাঁ হ্যাঁ, বলা বাহুল্য, পৌষ মাসের প্রথম রাঙা হওয়া তো দূরের কথা, কুলের মধ্যে আঁটিও হয়নি। পথের বাঁক ফিরে একটা বেশ বড় বাড়ি, লোহার বড় বড় গজাল মারা প্রকাণ্ড সিং দরজা, বালির কাজ খসে পড়ছে, পাঁচিলের মাথায় বনমূলোর গাছ গজিয়েছে। বাড়ির সামনে পেরেক ঝুলানো একটা রং করা ডাক বাক্স, নেক্সট ক্লিয়ারেন্সের নিচে থার্সডের প্লেট বসানো। পাড়াপাড় হয়ে একটা বাঁশ বাগান পড়ল, তার মধ্যে দিয়ে রাস্তা, মচমচ করে শুকনো বাঁশপাতার রাশ ও বাঁশপাতার খোলা জুতোর নিচে ভেঙে যেতে লাগলো। পাশে একটা ফাঁকা জায়গায় বুনো গাছপালার লতা ঝোপের ঘন সমাবেশ। কি বিরাট প্রাচুর্য, জীবনের কি প্রবল উচ্ছ্বাস। সমস্ত ঝোপটার মাথা জুড়ে সাদা সাদা তুলোর মতো রাধালতার ফুল ফুটে রয়েছে। সমস্ত ঝোপটির কি সম্মিলিত সুগন্ধ, কি স্নিগ্ধ স্পর্শ। এইবার গ্রামের শেষে কেওড়াপাড়া, ছোট্ট ছোট্ট চালাঘর, একটার উঠানে শুকনো লতা পাতা জেলে অনেকগুলো ছেলে মেয়ে আগুন পোয়াচ্ছে। বাড়ির পিছনে খেজুর গাছে ভাঁড় ঝুলনো, বাড়ির মধ্যে শিম গাছ, লাউ গাছের মাচা। 3-4টে কুকুর জুতোর শব্দে ছুটে এসে নতুন লোক দেখে বেজায় ঘেউ ঘেউ আওয়াজ শুরু করে দিল। সরু পথ বেয়ে আবার গ্রামের পিছনের মাঠে এসে পড়লুম। তাহলে বন্ধুরা, আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট।